ম্যাজিক বাংলা টিভির মধ্যরাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই টেরোজিপি সংবাদ শিরোনাম। বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিশের সাথে কাজ করতে আগ্রহ জানালেন অধ্যাপক ইউনূস। যেখানেই যেত হাসিনার পরিবারের কান্নাকাটি শুরু হয়ে যেত সার্জিস আলম। 3 মাসে জ্বালানি খাতে 370 কোটি টাকা সাশ্রয়, জ্বালানি উপদেষ্টা। গাজীপুরের শফিপুর এলাকায় উদ্বোধন হলো নবনির্মিত ওয়ামি মসজিদের নতুন কমপ্লেক্স। ইউক্রেনে আরও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র হামলা হবে জানালেন পুতিন। এবং বার্সার অনুষ্ঠানে যাচ্ছেন না মেসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্য অলাভজনক প্রতিষ্ঠান অরবিশ ইন্টারন্যাশনালের সাথে কাজ ও সহযোগিতা করার জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছেন। অরবিশ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হটকির সাথে এক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে চোখের যত্নের সেবা সম্প্রসারণ করতে হবে এবং এই লক্ষ্যে আমরা অরবিশ ইন্টারন্যাশনালের সাথে কাজ করতে প্রস্তুত। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। অরবিশ ফ্লাইং আই হাসপাতালের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ডেরেক বাংলাদেশ সফর করছেন। এখন চট্টগ্রামে প্রশিক্ষণ চলছে। ডেরেক গত বুধবার 20 নভেম্বর রাজধানীতে অধ্যাপক ইউনূসের সাথে তার কার্যালয়ে দেখা করেন। অরবিশ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর মুনির আহমেদ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় ডেরেকের সাথে ছিলেন। অরবিশ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে ফ্লাইং আই হাসপাতালের একটি মডেল সংস্করণ উপস্থাপন করেন। অধ্যাপক ইউনূস এটির ভূয়সী প্রশংসা করেন। ডেরেক অরবিশ ইন্টারন্যাশনালের কাজ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অভিহিত করেন। অরবিশ 1982 সালে বিশ্বব্যাপী দৃষ্টি সংরক্ষণ কর্মসূচি শুরু করেছিল। অরবিশ গত 39 বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, যেখানেই সে গিয়েছে হাসিনার পরিবারের কান্নাকাটি শুরু হয়ে যেত। তার পরিবারের 18 জন মানুষ, আর এই 2000 জন কি মানুষ নয়? এদেরকে খুন করার সময় কি তার বুক কেঁপে উঠল না? শনিবার 23 নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে সার্জিস আলম এই প্রশ্ন তোলেন। তিনি গুলিবিদ্ধ একজনের ছবি দেখিয়ে বলেন, মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করে এভাবে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেই জায়গায় দূর থেকে কোনো প্রশিক্ষিত স্নাইপার দিয়ে এ কাজ করানো হয়েছে। তাদের কি দেশের বাইরের কোথাও থেকে আনা হয়েছিল, নাকি ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল? ক্ষমতা বাঁচানোর জন্য, নাকি দেশে এমন হত্যাযজ্ঞ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল? আমাদের বীর শহীদদের সন্তানদের পক্ষ থেকে এই প্রশ্ন রাখলাম। তিনি আরও বলেন, খুনি হাসিনা ও তাদের দোসরদের এই জবাব দিতে হবে যে এই ইশরাত সামিউলরা কাদের বাবা বলে রাখবে, কারা বাবার মতো তাদের আগলে রাখবে। সার্জিস আরও বলেন, আমরা বিগত 16 বছরের অত্যাচার নির্যাতন সব ভুলে গেছি। একজন ক্ষমতা পিপাসু নরপিশাচ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য হাজার মানুষের হত্যা করেছে। আমরা এই 2000 লাশের উপর দাঁড়িয়ে এখন এইসব নিয়ে গল্প করি। 3 মাসে জ্বালানি খাতে 370 কোটি টাকা সাশ্রয়। রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির আলোচনা সভায় একথা জানান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে। তিনি বলেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে। সরকারের সঙ্গে সখ্য করে আর ব্যবসা হবে না। ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করতে হবে। ওয়ামি বাংলাদেশ অসহায় ছাত্রছাত্রী ও রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন। ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শফিপুর এলাকায় নবনির্মিত ওয়ামি মসজিদের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ওই নতুন কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM হাসান আরিফ। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বলেন, ওয়ামি প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ দিয়ে বলেন, ওয়ামি বাংলাদেশ যুব সমাজকে এগিয়ে নিতে সাহায্য করছে। এছাড়াও অসহায় ছাত্রছাত্রীদের পড়ালেখা করা সহ একটি স্কলারশিপ পেতে সাহায্য করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা দুহাইলান।
ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ামী বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী কমিশনার দিল আফরোজ সহ ওয়ামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13GP বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free-flow sports exhaust. Aggressive, compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম 13GP বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বলেছেন, আরও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে নতুন ধরনের হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করার প্রেক্ষাপটে পুতিন একথা বলেছেন। ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কায় ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন হয়ে যাওয়া মাত্র কয়েক ঘন্টার পর উভয় দেশের নেতাদের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতি আসছে। ইউক্রেনের দিনিপ্র শহরে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পর পুতিন বলেছেন, নতুন করে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানো হবে। পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক প্রধানদের জানিয়েছেন, আমরা রাশিয়ার উপর নিরাপত্তা হুমকির পরিস্থিতির ধরন দেখে যুদ্ধের পরিস্থিতি বুঝে এসব পরীক্ষা চালিয়ে যাব। তিনি আরও বলেছেন, রাশিয়া পরীক্ষামূলক অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন, নতুন হুমকি মোকাবেলায় তিনি ইতোমধ্যে তার মিত্রদের কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য চেয়েছেন। এর আগে গতকাল রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যুদ্ধে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। দর্শক, এবার খেলার খবর। বছরের সম্পর্ক ভেঙে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে কাতালান ক্লাবটির সম্পর্ক ভালো নয় বলেই ধারণা ছিল ভক্তদের। তবে বার্সার 125তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে বলে আশা ছিল ভক্তদের। তবে সেই আশা আর পূরণ হচ্ছে না। বার্সার এই অনুষ্ঠানে থাকছেন না লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, 29 নভেম্বর বার্সেলোনার অনুষ্ঠিতব্য এই বিশেষ অনুষ্ঠানে মেসি যোগ দিতে পারবেন না। 2 সপ্তাহ আগে বার্সা তাকে আমন্ত্রণ জানালেও পূর্ব নির্ধারিত কাজের কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। মেসি বার্সেলোনায় কাটিয়েছেন 17টি বছর এবং ক্লাবের হয়ে জিতেছেন 35টি শিরোপা, যার মধ্যে রয়েছে 6টি ব্যালন ডিওর। অনেকেই তাকে ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। 2021 সালে আর্থিক সমস্যার কারণে বার্সেলোনাকে বিদায় জানান মেসি। এরপর পিএসজি এবং বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা একাধিকবার মেসিকে ক্লাবে ফিরিয়ে আনার চেষ্টা করলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। মেসি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকলেও বার্সেলোনার 125তম প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য একটি বিশেষ সাক্ষাৎকার রেকর্ড করেছেন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিশের সাথে কাজ করতে আগ্রহ জানালেন অধ্যাপক ইউসুফ।
যেখানেই যেত হাসিনার পরিবারের কান্নাকাটি শুরু হয়ে যেত সার্জিস আলম। 3 মাসে জ্বালানি খাতে 370 কোটি টাকা সাশ্রয়, জ্বালানি উপদেষ্টা। গাজীপুরের শফিপুর এলাকায় উদ্বোধন হলো নবনির্মিত ওয়ামি মসজিদের নতুন কমপ্লেক্স। ইউক্রেনে আরও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র হামলা হবে জানালেন পুতিন। এবং বার্সার অনুষ্ঠানে যাচ্ছেন না মেসি। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।